এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এছাড়াও তুমি আমি দুজনে অবিবাহিত, আশেপাশের অনেকের চোখে তুমি পড়েছ। উনারা আমাদের সামনে কেউ না কিছু বললেও আড়ালে ঠিকই আঙুল তুলবে। যেহেতু সমাজে বাস করি তাই চাইলেও কারো মুখ বন্ধ করতে পারবো না, এটা মানতেই হবে। আর আমিও মানুষ, আমার মন বলেও কিছু আছে। তোমার প্রতি আমি দুর্বল হব না এর গ্যারান্টি দিতে পারবো না, কারণ একই বাসায় থাকছি, খাচ্ছি, সময় কাটাচ্ছি, এমন কিছু ঘটা অস্বাভাবিক কিছু নয়। আর মনের উপরে কারোর জোর চলে না। হ্যাঁ, তাই বলে ভেবো না রোদ মেহবুব তোমার প্রেমে হাবুডুবো খাচ্ছে। আমার জন্য মেয়ের আকাল পড়বে না। রূপে গুণে আমার জন্য পারফেক্ট কাউকে পেলেও আমার ভাইয়ের জন্য মা রূপী বৌমণি খুঁজে পাবো কিনা এটা পরের কথা। মুখ্য কথা মেঘের তোমাকে চাই, আর তোমাকেই নাকি লাগবে। তাছাড়া বিয়ে বউ নিয়ে আমি এখনো কিছু ভাবিনি, সেটা অজানা থাক। শোনো, আমার ভনিতা পছন্দ না বলেই সরাসরি জানালাম। এখন কথাগুলো কিভাবে নিবা তোমার ব্যাপার। পারলে আমার কথাগুলো ঠান্ডা মস্তিষ্কে ভেবে এর সমাধান খুঁজে বের করো। রোদের কথাগুলো আলো খুব মনোযোগ সহকারে শুনল। ওর ভুল ধারণাগুলো এক নিমেষে ফিকে হয়ে গেল। রোদ এতটা গভীরভাবে ভেবেছে সে কল্পনাও করেনি। এমন চিন্তাধারা ওর মস্তিষ্কে আসেনি। তাছাড়া রোদের বলা যুক্তিগুলো ওর অযৌক্তিক মনে হচ্ছে না। সে নিজের জায়গায় একদম স্বচ্ছ। ওর কথাগুলো দিয়ে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ডানে বামে কি হবে বা হতে পারে সে কথার মাধ্যমেই তা বুঝিয়ে দিল। সে সাথে রোদ যে নিদারুণ বুদ্ধি সম্পন্ন একটা মানুষ সেটাও বোঝা গেল। এই প্রথম রোদ ওর সাথে একেবারেই এতগুলো কথা বোঝালো। তবে এত কিছুর পরে এখন ওর কি করা উচিত, পরবর্তী পদক্ষেপ নিতেই সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আলো কিছুক্ষণ চুপ করে উঠে দাঁড়িয়ে রোদকে বলল, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? জীবনকার একটাবার সুযোগ দিতাম। কথাটা বলে রোদ সামনে এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। রোদ জানে আলোর সমস্যাটা ঠিক কোথায়, কেন সে উত্তর খুঁজে পাচ্ছে না। যদিও ওর বলা কথাগুলো আলো জানতো না, অথচ ওর প্রতি রেগে অভিযোগের পাহাড় বানিয়ে ফেলেছে। মনে ভুল ধারণা পোষণ করে কেঁদে কেটে একাকার অবস্থা। এজন্য রোদ সত্যিটা জানালো। এখন আলো যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ওর নেওয়ার সিদ্ধান্তের উপরে এখন সব নির্ভর করছে। দেখা যাক আলোর সিদ্ধান্ত কি হয়। রোদ আলোর জবাবে জীবনকে সুযোগ দেওয়ার কথা বলল, কারণ ওর ভাষ্যমতে ভালোবাসা তিতা না মিঠা নিজে পরখ করে দেখা উচিত। কোনটার কেমন স্বাদ নিজে যাচাই করা উচিত। তিতা আর টক দুটো জিনিসই খেলেই মানুষ প্রথমে মুখ বিকৃত করে। তার মানে এই না দুটো একেবারেই অখাদ্য। অখাদ্য হলে তিতা আর টক বলে কিছু হতো না। এই দুটো জিনিসের প্রতি কারো চাহিদাও থাকতো না। ঠিক তেমন ভালোবাসা টক, ঝাল, তিতা, মিষ্টির সংমিশ্রণে নির্ধারণ একটা অনুভূতি। মৃদু বাতাস দুজনের শরীর ছুঁয়ে যাচ্ছে। আলোকে চিন্তায় মগ্ন দেখে রোদ বলল, রুমে যাও, অনেক রাত হয়েছে। আমি আপনার যোগ্য নই। বুঝলাম। কথাটা বলে রোদ আলোকে নিচে যেতে ইশারা করলো। কথায় কথা বাড়ে। ধারালো যে তীর ছুঁড়েছে এতেই কাজ হয়ে যাবে। আলো উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রোদ সামনে দৃষ্টি রেখে বলল, যতদিন না তোমার সিদ্ধান্ত জানাবে ততদিন এভাবেই সময় কাটবে। আশা করি এই নিয়ে অযথা যুক্তি আরোপ করবে না। যাও। আলো ঘাড় ঘুরিয়ে না তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। অর্থাৎ ওর সিদ্ধান্ত না জানানো অব্দি রোদ ম্যাককে ওর কাছে আসতে দেবে না। এমনকি সে নিজেও এড়িয়ে চলবে। নিজের জন্য নয়, ভাইয়ের জন্য রোদকে স্বার্থপর হতে হচ্ছে। তাছাড়া কোনো উপায় নেই। গত সপ্তাহে মাঝ রাতের দিকে ম্যাক খারাপ স্বপ্ন দেখে রোদের কাছে ছুটে এসেছিল। কেঁদে চোখ মুখ লাল করে নেতিয়ে পড়েছিল। রোদ ওকে শান্ত করে স্বপ্নের কথা জানতে চেয়েছিল। স্বপ্নটা ছিল আলো ওকে রেখে কোথাও চলে যাচ্ছে। ম্যাক কেঁদে থামতে বললেও আলো থামছে না। আমুর মতো করে বৌমনিও তাকে রেখে চলে যাচ্ছে। সেদিন রাতে ম্যাক কেঁদে কেঁদে ওর বৌমনিকে চেয়েছে। বৌমনিকে সারা জীবন বাসায় আটকে রাখতে শেকল বানাতে বলেছে, যাতে বৌমনি ওকে রেখে কোথাও যেতে না পারে। তাই রোদ ভেবেচিন্তে আলোর জন্য শক্তপোক্ত অদৃশ্য এক শেকল তৈরি করতে চাচ্ছে। আর শেকলটার নাম কবুল। একমাত্র এটাই আলোকে আটকানোর উপযুক্ত শেকল। রোদ যথাশীঘ্রই ওকে আটকেও ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। এসব নানান কথা ভাবতে ভাবতে রোদ ওর রুমে চলে গেল। ঘড়িতে টিকটিক শব্দ করে সময় অতিরিক্ত হয়ে ভোরের দেখা মিলল। চারিদিকে আলো ফুটে এক প্রাণবন্ত সকালের উপস্থিতি জানান দিল।
ব্যস্ত না করেও ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠল। ঘড়িতে বাজে 8টা 3। রোদ বাসায় নেই। ম্যাঘ আর আলো দুজনে মুখোমুখি খেতে বসেছে। ম্যাঘ মিষ্টি হেসে কিছু বলার আগে আলো উঠে চলে গেল। একবার পিছু ফিরেও তাকালো না। ম্যাঘ ছলছল চোখে সেদিকে তাকিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে অশ্রু ছাড়ালো। বৌমনিও ওকে আর ভালোবাসে না। দু হাতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে বিড়বিড় করে বলল, সবাই আমাকে রেখে চলে যায়, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে ম্যাঘ মুখ তুলে তাকালো। সাথে সাথে ওর চোখ থেকে অশ্রু ঝরে গেল। আলো বসে পরোটা ছিঁড়ে ম্যাঘের মুখের সামনে ধরল। ম্যাঘ ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিল। সে ভেবেছিল বৌমনি ওর সাথে কথাই বলবে না, স্বপ্নের মতো অনেক দূরে চলে যাবে, আমুর মতো এত ডাকলেও আর আসবে না। ম্যাঘ মুখে খাবার নিয়ে আলোকে জড়িয়ে ধরে ফুপাতে লাগলো। আলো ম্যাঘের চোখ মুছে দিয়ে বলল, আমাকে কষ্ট দিয়ে এখন কাদা হচ্ছে? সরি, খুব সরি বৌমনি। আলো এক পলক তাকিয়ে চুপ করে ওকে খাওয়াতে থাকলো। ম্যাঘও ভদ্র বাচ্চা হয়ে খেতে থাকলো। বৌমনি রেগে নেই দেখে ম্যাঘ মিষ্টি হাসলো। ওর সব মন খারাপ এক নিমিষে দূর হয়ে গেল। দা ভাই তো বলেছিল কয়েকদিন বৌমনির সাথে হাইড অ্যান্ড সিক খেলবে। এটা তো অনেক মজার খেলা। আর বৌমনি হেরে গেলে সারা জীবন এই বাসাতেই থেকে যাবে, কোথাও যাবে না। আর না যাওয়াটাই হবে বৌমনির হেরে যাওয়ার শাস্তি। এজন্য সে বৌমনির কাছে আসেনি, কষ্ট পেলেও দূরে দূরে থেকেছে, যাতে বৌমনিকে সারা জীবন ওর কাছে রেখে দিতে পারে। তবে এই কয়েকদিনে বৌমনি ঘুমিয়ে গেলে দা ভাই আর সে মাঝরাতে এসে বৌমনিকে দেখে যেত। বৌমনির কপালে আদর দিত, আলতো করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো। অফিসে থাকাকালীন রাক্কা আন্টি বৌমনির অনেক ছবি তুলে পাঠাতো, কখনো ভিডিও কলে দেখাতো, ফোন করে সব খবর দিত। দা ভাইও তো অফিসে গিয়ে ল্যাপটপে নিয়ে বৌমনিকে দেখতো। বৌমনি এসব কিছুই জানে না। বৌমনিকে সে খুব ভালোবাসে, এজন্য দা ভাইয়ের কথায় রাজি হয়েছে। ম্যাককে চুপ থাকতে দেখে আলো মুখটা মলিন করে বলল, তোমাদের জন্য আমি আর কোনো দিন রান্না করব না। কেন? আমার রান্না করা খাবার ফেলে দেওয়া হয়, তাহলে রান্না করে কি হবে? এ কথা শুনে ম্যাক মুখে হাত দিয়ে ফিক করে হেসে দিল। ওর খুব হাসি পাচ্ছে। আজ সকালে দা ভাই যাওয়ার সময় ওকে বলে গেছে বৌমনির সেদিনের কথা জিজ্ঞাসা করবেই করবে। বৌমনি সত্যি তাই করলো। তবে দা ভাই এটা বলেছে সব সত্যি এখন বৌমনিকে বলা যাবে না, তাহলে ওরা হেরে যাবে আর বৌমনি ওদের রেখে চলে যাবে। আর ম্যাগ এটা কখনোই হতে দেবে না। আসলে সেদিনের খাবারগুলো ফেলে দেওয়াই হয়নি, সেগুলো নিয়ে গিয়ে দুই ভাই গাড়িতে বসে খেয়েছিল। আর রাকাকে ফেলে দেওয়ার কথা বলতে বলেছিল, যাতে ওদের পরিকল্পনা সফল হয়। তারপর আলো রেগে বেরিয়ে গেলে রোদ সাফিকে পাঠিয়েছিল। সাফি তো কলেজের গেট থেকে ফিরে গিয়ে আলো কিনেছিল শুধু রোদের কথায়। আর বাকি রইল সেদিনের জ্বরে আলোর অবচেতন হওয়ার ঘটনা। রাকার মেসেজ দেখে রোদ তখনই হন্তদন্ত হয়ে বাসায় ছুটে এসেছিল। এসে দেখে আলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কোনো হেলদোল না থাকায় রোদ নিজে আলোর কপালে জলপট্টি দিয়েছিল। পরে শরীর ঘেমে জ্বর কমলে তারপর রোদ থাকার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। জরুরি না হলে সে কখনোই আলোকে ফেলে যেত না। তবে গিয়ে 10 মিনিট পর পর রাকাকে ফোন করে খোঁজ নিয়েছিল, যেন তার প্রাণটা এখানে পড়ে আছে। এসব কথা বোকা মেয়েটার অজানায় থেকে যাবে। সে ঘুণাক্ষরেও কিচ্ছু টের পায়নি, আর পাবেও না। তার ভাবনাতেও আসবে না রোদ নিজেকে হাইড করে ওর জন্য নিরাপত্তার আস্তরণ বিছিয়েছে। যদিও রোদের যা তীক্ষ্ণ বুদ্ধি, এত সহজে ধরাও সম্ভব না। এসব ভেবে ম্যাগ এখনো মিটিমিটি হাসছে। ওকে হাসতে দেখে আলো উঠে বাগানে চলে গেল। এই দুটোতে ওর উপরে মানসিক অত্যাচার করছে। এভাবে চললে সে খুব শীঘ্রই পাগল হয়ে যাবে। ম্যাগ ততক্ষণে নাচতে নাচতে আলোর পিছু ছুটল। মনির রাগ সে ভাঙিয়ে ছাড়বে। প্রায় ছুটির দিনগুলোতে রোদের সব বন্ধুরা মিলে একসাথে জগিং সেরে বাইরে নাস্তা করে। তারপর অর্ধবেলা মন খুলে আড্ডা দেয়। এই ব্যস্ত জীবনে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ক্লান্তিটা যেন কোথায় হারিয়ে যায়। সাথে মনে এনার্জি তৈরি হয়। এতদিন ম্যাঘও সবার সঙ্গে যোগ হতো। আলো বাসায় একা, তাই রোদ আনেনি। সে আজ বৌমনির রাগ ভাঙাক। রিমি আর রুহান উপস্থিত নেই। রিমি কেন জানি এদেরকে পছন্দ করে না, তাই বেশিরভাগ সময় এড়িয়ে চলে। আর রুহান ঢাকার বাইরে থাকায় যোগ হতে পারেনি। সবাই মিলে এখন একটা বড় কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে বসে আছে। পাশে সুখ মামার চায়ের দোকান, দারুণ চা বানানো নি, এক কথায় লাজবাব। রোদের বন্ধুদের মধ্যে শুভন ছেলেটা গত 2 সপ্তাহ হলো বিয়ে করেছে। ওকে নিয়ে সবাই মজা করছে। রোদ বরাবরের মতোই চুপ করে শুনছে আর প্রয়োজনে অল্প কথায় উত্তর দিচ্ছে।
তখন আকাশ শোভনের কাঁধে হাত রেখে শয়তানি হেসে বলল, আম্মা কি কেমন চলছে দিনকাল? শোভন হাসতে হাসতে মাথা নাড়িয়ে বোঝালো মেন্দাস। রূপম তখন বলে বসলো, ভাই ভাবির কোন জিনিসটা তোকে বেশি আকৃষ্ট করে? এ কথা শুনে শোভন অকপটে উত্তর দিল, মুনিয়ার বক্ষ বিভাজনের কালো তিলটা। উফ রে, ভাবলেই শরীর শিরশির করে। শোভনের এই কথা শুনে পরিবেশটা হঠাৎ নীরব হয়ে গেল। আর রূপম উত্তর শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শোভন উত্তরটা এইভাবে দিবে সে কল্পনাও করেনি। বন্ধুদের মধ্যেও কারো মুখে কোনো কথা নেই। সবাই ফ্রি হলেও ওরা মেয়েদের অসম্মান করে না, হোক সে কারো বোন অথবা বউ। রূপন ভেবেছিল শোভনের উত্তর হবে মুনিয়ার হাসি, চোখ, চুল অথবা মিষ্টি কণ্ঠ। সচরাচর একজন স্বামী যে উত্তরগুলো দিয়ে থাকে। এর মধ্যে আকাশ শোভনের দিকে একবার তাকিয়ে বলল, বা দারুণ তো, আমাদেরকে দেখার বা ছোঁয়ার সুযোগ দে ভাই। আকাশের কথাটা বলতে দেরি হলেও শোভনের উঠে কলার ধরতে দেরি হয়নি। আকাশ শক্ত করে শোভনের কলার চেপে ধরল। ওদের দুজনের কথায় আর কাজে বাকিরা হতভাগ। রুদ্র তো উঠে আকাশের কলার ছাড়ে শোভনকে বলল, সবাই জেনেই গেল, তাহলে সমস্যা কোথায়? রোদ, গলা আস্তে, গলাবাজি ঠিক তোকে মানাচ্ছে না, আস্তে বল, আমরা সবাই শুনছি। তার আগে আমার কথাগুলো শোন। তোর বউকে দেখলে এখন তোর বলা কথাটাই সবার মাথায় আসবে। কুৎসিত কিছু ভাবনার জাল বিছাবে সবার মস্তিষ্ক জুড়ে। কেন জানিস? কারণ তুই তোর বউয়ের ব্যক্তিগত কিছু আড়াল করতে পারিস না, তাকে বন্ধুদের সামনে সম্মান দিস না। সেখানে আমরা তো বাইরের কেউ ভাই, সুযোগ পেলে মজা নিতে কিন্তু কেউই কম করব না। আজ আমরা 9 জন জানলাম, কাল 18 জন জানবে। ব্যাপারটা খুব শোভনীয় হবে, তাই না? দেখিস, তখন আবার বলিস না বন্ধুরা বেইমান, কারণ চিনি তুই ছিটাচ্ছিস। আর স্বাদ নিতে পিঁপড়া আসবেই, সেটা হোক তোর সামনে অথবা অগোচরে, হোক সে তোর পরম বন্ধু অথবা শত্রু। রোদের কথা শুনে শোভন অবাক হয়ে পুনরায় প্রশ্ন উত্তর দিল, তোদেরই তো বললাম ইয়ার, তোরা আমার কলেজের বন্ধু, তোদের বলবো না তো কাকে বলবো? ওর কথা শুনে হামিদ নামের ছেলেটা এগিয়ে এসে সুন্দরভাবে বলল, বলার কথাগুলো অবশ্যই বলবি, শুধু বেডরুমের একান্ত কথাগুলো বাদে, যাতে ভাবের প্রতি আমাদের মনে সম্মান বাদে অন্য কিছু সৃষ্টি না হয়। শোভনের কাছে আর বন্ধুদের বড্ড অচেনা লাগছে, অদ্ভুত ব্যবহার করছে সবাই। আকাশ শোভনের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। রোদ ওকে আটকে শোভনের সামনে গিয়ে বলল, চোখের সামনে উন্মুক্ত কিছু দেখেও যখন চোখ আর মনকে সংযত রাখতে পারবি, তখন বুঝবি তুই সুপুরুষ। তবে বউয়ের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সাথে এটাই মনে রাখিস, বউয়ের গোপন কথা সবাইকে জানানো বীরত্বের কাজ নয়, এটা কাপুরুষতা। তোর থেকে আমরা এসব কখনোই আশা করিনি ভাই। তুই, আমি, আমরা সবাই একই জাতের। তুই একবার ভাব, তিলের কথাটা যদি সারাদিন তোর মাথায় ঘুরে, তাহলে রাতে স্বপ্নেরও তুই এটাই ভাববি। আর স্বপ্নে ভাবলে ফলাফল কি হবে বুঝতেই পারছিস। এখন তুই বলতে পারিস আমার বউকে নিয়ে তোরা ভাববি কেন? এর উত্তরটা হচ্ছে, আমাদের আশেপাশে শয়তান বলে কিছু আছে। এসব ভাবনা শয়তানি মনে এনে দেয়, আলাদা করে কাউকে ভাবতে হয় না। শয়তান খোঁচালে মানুষ নিষিদ্ধ কাজগুলোতে লিপ্ত হয়। ফলস্বরূপ তোর বউকে অসম্মান করে নিজেও ছোট হচ্ছিস। কথাটা শুনে আমাদেরও নিজেকে ছোট মনে হচ্ছে। সব বাদ, আমরাই তো, তাই না? এখন ভুলটা শুধরে নে। রোদের কথা শুনে শোভন এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। সে এভাবে ভেবে দেখেনি। সে আজ অনুধাবন করতে পারল নিঃস্বার্থ বন্ধুত্বের মর্ম। এজন্য এরা সবাই ওর কলিজার বন্ধু। শোভন রোদকে জড়িয়ে ধরল, তবে কিছু বলল না। কি বলবে ঠিক বুঝতে পারছে না। রোদ শোভনকে ইশারায় আকাশকে দেখিয়ে দিল। আকাশ অদরেই উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। শোভন আকাশকে জড়িয়ে ধরে ভেজা গলায় সরি বলল। ওর ভুলটা বুঝে অনুতপ্ত হলো। আকাশও আর রাগ করে থাকতে পারল না। বন্ধু তো। শোভনের ছল ছল চোখ দেখে সবাই ওকে জড়িয়ে ধরল। হই হুল্লোড়ে সবার মুখে হাসি ফুটল। ব্যাস, ভুল সংশোধন হলো, সেই সাথে ওদের বন্ধুত্বটাও অটল থাকলো। মূলত এই ভুলগুলোতে সংসার ভেঙে যাচ্ছে, বন্ধুত্ব নষ্ট হচ্ছে, সুইসাইডও করছে। রুম ডেট করে বন্ধু বান্ধবীকে বিশ্বাস করে জানাচ্ছে। সেই বন্ধু গোপনে ভিডিও করে সোশ্যাল সাইটে ছেড়ে দিচ্ছে। কলেজের বান্ধবীগুলো নিজ দায়িত্বে কথা ছড়াচ্ছে। হাব ভাব এমন যেন কিছুই বোঝে না। এমন হচ্ছে সে বন্ধু গফ বকে বিশেষভাবে পাওয়ার হুমকি দিচ্ছে, নয়তো ভিডিও ভাইরাল। অন্যদিকে স্বামীর বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে পরকীয়াতে আসক্ত। কে স্বামী আর কে বাচ্চা, সব ফেলে বউ স্বামীর বন্ধুর সঙ্গে গায়েব। এখানে না কিছু বলার আছে আর না করার। মূলত শোভনের মতো ভুলগুলোই এসব কর্মের প্রথম ধাপ।
বন্ধুত্বে অন্ধবিশ্বাস আর কি। যুগ হিসেবে এখন অহরহ এসবে ঘটছে। লাজ লজ্জা বিবেককে বিসর্জন দিয়ে মানুষ এসবে আসক্ত হচ্ছে। এখন বাজে দুপুর 12:57। আলো আর ম্যাক গোসল সেরে ড্রয়িং রুমে বসে আইসক্রিম খাচ্ছিল। রোদের গাড়ির হর্ন শুনে ম্যাক দৌড়ে ওর রুমে গেল, যাতে দাভাই বুঝতে না পারে সে বৌমনির সঙ্গে সময় কাটিয়েছে। কারণ খেলায় এই নিয়ম নেই। আলো ম্যাককে এভাবে যেতে দেখে হতবাক হয়ে উপরে তাকিয়ে আছে। রোদ বাসায় ঢুকে আলোর দিকে একবার তাকিয়ে সোফায় বসলো। কারো উপস্থিতি টের পেয়ে রোদকে দেখে আলো চোখ সরিয়ে নিল। এখানে আর বসা যাবে না, স্বয়ং জল্লাদ এসে উপস্থিত হয়েছে। দেখা যাচ্ছে ভাষণ শুরু করবে। এসব ভেবে আলো নিঃশব্দে উঠে আইসক্রিমের বাটি নিয়ে চলে গেল। আর রোদ ভেজা চুলের লাল থ্রিপিস পরা মেয়েটার দিকে তাকিয়ে রইল। আলো যে ওকে দেখে পালিয়ে গেল এটা রোদেরও বুঝতে বাকি নেই। পালিয়ে আর যাবে কই? বেলা শেষে ওর নিরেই ফিরতে হবে। প্রায় 15 দিন পর রোদ আর আলো বন্ধ রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। রাত তখন 1:34। চারিদিকে নিস্তব্ধতা। আলো মাথা নিচু করে কাঁদছে আর রোদ রাগান্বিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে, নয়তো চোখ দিয়ে ভস্ম করে দিবে। মেয়েটা ওর কোনো কথাই শোনে না। যখন যা বলে বিপরীত কাজটা সে করে বসে থাকে। কেন করবে? কেন তার কথা শুনবে না? শুনতে হবে। ওর সব কথা শুনতে আলো বাধ্য। আজ রোদও এই মেয়ের জেদ দেখবে। কতক্ষণ জেদ ধরে থাকে সে তাই দেখবে। আলো মাথা নিচু করে তখন ফুপাচ্ছে। রোদকে ওর প্রচন্ড ভয় লাগছে। মনে হচ্ছে কোনো অশরীরই রোদের উপর ভর করেছে। সেই অশরীরই ওকে ধমকাচ্ছে, জোর করছে। রোদ তখন পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিস মি নাও অ্যান্ড দ্যাট অন দ্য লিভস। রোদের কথা শুনে আলো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এখন পাগলের পাল্লায় পড়ল সে। প্রচন্ড জ্বরে রোদের শরীর টলছে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে, অথচ জেদ ধরে এখনো দাঁড়িয়ে আছে। টানা 3 ঘন্টা ভিজে ম্যাঘ আর রোদ বাগানে ফুটবল খেলেছে। এত ডেকেও আলোর কথা কেউ শোনেনি। বিকালে এত ভেজার কারণে ম্যাঘের শরীর গরম হওয়ার আগে ওষুধ খাইয়েছে। কিন্তু বড়টাও কারো কথা শুনলে তো উনি নিজের মর্জি মতো চলে। কারো কথাই পাত্তা দেন না উনি। এই বাসায় তাকে কিছু বলার মানুষ শুনি। বাকিরা আগ বাড়িয়ে কিছু বলে বকা খেতে ইচ্ছুক নয়। আর বললেও জল্লাদটা কারো কথা শুনবে না। এখন জ্বর বাঁধিয়ে নতুন বায়না ধরেছে। তার নাকি লাগবে। আলোর কি এটা? কি হাতের মুয়া? চাইলে পাওয়া যাবে? যত সব ঝামেলা। আলো রেখে চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে। এই নিয়ে 13 বার সে এই আবদার করলো। 13 দিনে নয়, এই মুহূর্তেই 13 বার। রোদ তখন মেঝেতে থপ করে বসে চুল খামছে ধরে বিড়বিড় করে বলল, আমি ঘুমাতে চাই, একটু একটু শান্তির ঘুমাতে চাই। ওই মেয়েটা আমার ঘুম কেড়ে নিয়েছে। চোখ বন্ধ করলে ওই দৃশ্য চোখে ভাসে। ঠিক মতো ঘুমাতে পারি না আমি। প্লিজ প্লিজ আলো, আমার কথা শোনো প্লিজ। রোদের বলা পুরো কথা শুনে আলো ভ্রু কুচকে ফেলল। রোদ কি বলল? মেয়ে? কোন মেয়ে? রোদ কার কথা বলছে? কেন ঘুমাতে পারে না রোদ? তাহলে কি পূর্বে রোদের কারোর সাথে সম্পর্ক ছিল? এসব ভাবনাগুলোই আলোর মাথায় ঘুরপাক খেতে লাগলো। ওর মাথা কাজ করছে না। রোদ কি বলছে সে কি আফসোস করছে? আলো এসব আর ভাবতে পারছে না। সে চুপ করে দাঁড়িয়ে বিস্ময় নিয়ে শুধু রোদের দিকে তাকিয়ে রইল। যদিও আলোর ধারণা সম্পূর্ণ ভুল আর অর্ধেক কথাই বিচার করা বোকামি। এত সমাধান হয় না, বরং আরো জট বাঁধে। কিন্তু সচরাচর অনেকে এটাই করে। এখন দেখা যাক আলো কি করে। আর রোদ ওই জঙ্গি মেয়েদের কথা বলছে। বিশেষ করে ওর সামনে ম্যাখের বলি আর ওই মেয়েগুলোর ব্যবহার সে ভুলতে পারেনি। ওর মন আর মস্তিষ্কে ঘটনাটা গেঁথে আছে। প্রতিটা রাতের স্বপ্নে ওদের দেখে সে এখনো আটকে ওঠে। শুধু মনে হয় ওরা ম্যাককে কেড়ে নিচ্ছে, কষ্ট দিচ্ছে। স্বপ্নে ঘটলেও ওর কাছে সবটা বাস্তবিক লাগে। সে ভুলে যায় আল্লাহর রহমতে ওরা বেঁচে ফিরেছে। ওই ভয়ঙ্কর পরিস্থিতির কথা রোদের মনে বিশ্রীভাবে দাগ কেটে গেছে। আর ওই মেয়েটার ঠোঁটের কালো জিনিসটার গন্ধ মনে হয় সে এখনো পায়। তখন ওর গা গুলিয়ে বমি হয়ে যায়। কতদিন রাতে উঠে সে বমি করেছে তার হিসেব নেই। এখন রোদ সম্পূর্ণভাবে মাছ মাংস এড়িয়ে চলে। মাংস খেতে গেলে পচা মাংসের কথা মনে পড়ে। ছি, কি বিশ্রী সে গন্ধ। যে ছেলেটা মাছ মাংস ছাড়া একবেলা খেতে পারতো না, সে এখন সবজি দিয়ে খেয়ে উঠে পড়ে। ওর আম্মু থাকলে হয়তো খেয়াল করতো। আম্মু নেই, ওর খেয়াল রাখার মানুষও নেই। এজন্য রোদ আর আফসোস করে না। সে ভাগ্য মেনে নিয়েছে। আর জ্বরের ঘরে রোদের একটা কথা মনে হচ্ছে, ওই জঙ্গি মেয়ের ছোঁয়া ওর শরীর থেকে আলো মুছে দিতে পারবে।
ওই মেয়েটা জোরপূর্বক ঠোঁট দিয়ে রোদের ঠোঁট স্পর্শ করেছিল। এর জন্যই রোদ আলোকে ডেকে কিস মি নাও এন্ড দ্যাট অন দ্য লিপস বলল। কিন্তু আলো তো ওইসবের কিছুই জানে না, তাই সে ভুলভাল ভাবনা নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রোদ আলোকে নিরুত্তর থেকে আর জোর করলো না। নিশ্চুপ হয়ে মেঝেতে বসে চুল খামচে ধরে মাথা নিচু করে নিল। আলো হঠাৎ খেয়াল করলো রোদের অশ্রু ফোঁটা ফোঁটা করে মেঝেতে পড়ছে। রোদ নিঃশব্দে কাঁদছে। আলো হতবাক হয়ে তাকিয়ে দেখছে। রোদ কেন জানে নিজেকে সামলাতে পারছে না। ওর শরীরের প্রতি ঘৃণা আসছে। আর কতদিন এই নোংরা শরীর বই বেড়াবে? এসব ভেবে রাগে জেদে রোদ গ্লাস ভেঙে কাজ তুলে নিল। আজ ওই নোংরা মুছবে, নয়তো নিজেকে শেষ করবে। ওই স্পর্শ আর মানতে পারছে না, মরে যেতে ইচ্ছে করছে ওর। সে ছেলে হয়েও নোংরা স্পর্শ মানতে পারে না। কেন পারে না সেও জানে না, তবে পারে না। রোদের হাতে কাজ দেখে আলো দ্রুত কয়েক পা এগিয়ে গেল। ওড়নাটা টান দিয়ে রোদের চোখ বেঁধে পায়ের উপর পা তুলে দাঁড়িয়ে গেল। রোদ ততক্ষণে শান্ত হয়ে গেছে, যেন সে কিচ্ছু বোঝে না। আলোর আর কিছু ভাবারও নেই, বলারও নেই, কারণ এই মানুষটা এখন ওর নিজের, যাকে 10 দিন আগে কবুল বলে বৈধভাবে পেয়েছে সে, তাও স্বইচ্ছায়। তাহলে আবদারটা মানতে আর বাধা কিসের? রোদ অন্যায় কিছু তো চাচ্ছে না। আবদার, দাবি, চাওয়া যাই হোক, সে বৈধভাবে চাচ্ছে। এসব ভাবান্তর ভাবনা ছেদ কাটিয়ে আলো সন্তর্পণে রোদের হাত থেকে কাজটা নিয়ে ফেলে দিল। কাজটা পরে নিশ্চুপ রুমে একটা শব্দের সৃষ্টি হলো। আলো বার দুয়েক ঢুক গেলে উষ্ণ ছোঁয়ায় রোদের আথর স্পর্শ করলো। জ্বরের প্রচণ্ড তাপে রোদের ঠোঁটটাকে আলোর জ্বলন্ত কয়লা মনে হলো। কয়েক মিনিট রাখলে ওর ঠোঁটও ঝলসে যেতে পারে, এতটাই উত্তাপ। কয়েক সেকেন্ডে আলো রোদের আথর সহ কপাল ছুঁয়ে সরে গেল। ওর নিজের শরীরেও প্রচণ্ড কাঁপছে। প্রথম স্পর্শ তাও নিজে থেকে এগিয়ে এসে অধের লজ্জা আর অস্বস্তি বোধের সংমিশ্রণ এই অনুভূতিটা। রোদ তখনও চোখ বাঁধা অবস্থায় থম মেরে দাঁড়িয়ে আছে, যেন বরফে জমে গেছে। রোদ শরীর থেকে নোংরা স্পর্শ চিরতরে মুছে ফেলতে চাচ্ছিল এবং এক মেয়ের স্পর্শ মুছতে অন্য মেয়ের সান্নিধ্য আবদার করেছিল। কিন্তু এই মেয়ের স্পর্শে ওর শরীরে যেন বৈদ্যুতিক শক খেলে গেল। মাথাটা ঝিমঝিম করছে, ঠোঁটটা অবশ লাগছে। কি আশ্চর্য, হঠাৎ শরীরে এমন অনুভূত হচ্ছে কেন? কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। তাহলে নাকি মেয়েদের সংস্পর্শ স্বাভাবিক হয় না? আলো ওড়নাটা খুলে দিলে সে চুপটি করে শুয়ে পড়ল। না কোনো কথা বললো, না চক্ষু তুলে তাকালো। কিচ্ছু ভাবতে পারছে না। ওর প্রচণ্ড মাথা ঘুরছে। তবে আজ রোদ ঘুমাবে, শান্তির ঘুম ঘুমাবে। রোদের এমন কাজে আলো দীর্ঘশ্বাস ফেলে পানি এনে পাশে বসলো। রোদের শরীরে 103 ডিগ্রি জ্বর। আলো উঠে রোদকে জোরপূর্বক ওষুধ খাইয়ে জলপট্টি দিতে থাকলো। রোদ চোখ খুলে মুচকি হেসে পুনরায় চোখ বন্ধ করে নিল। জ্বর বাঁধিয়ে বাঘ আজকে মিয়াও হয়ে গেছে, না হলে এতক্ষণে আলোকে ধুমকে কাবু করে রাখতো। এসব ভেবে আলো টানাটানি করে রোদের টি শার্টটা খুলে শরীর মুছে দিল। তখন রোদ বিড়বিড় করে বলল, টি শার্ট খুললে ভালো কথা, ট্রাউজারে হাত দিও না, আমার লজ্জা লাগছে। রোদের কথা শুনে আলো দাঁত মুখে খিঁচে নিজেকে সামনে নিল। রাগে ওর পুরো শরীর কিরমির করছে। মন মানুষটা এই অবস্থায় ওকে ইচ্ছে করে রাগাচ্ছে। আলোকে চুপ থাকতে দেখে রোদ আবার বলল, মনের বিরুদ্ধে এসব করার দরকার নেই, রুমে যাও। এখনো তেজ কমছে না তাই না? খাটাস লোক, আমাকে না খোঁচালে হয় না? মোটেও হয় না। এই কথাটা বলে রোদ চোখ দুটো বন্ধ করে নিল। পরের দিন সকালটা শুরু হলো দুষ্টু রোদ আর মিষ্টি আলোর ছোঁয়াছুঁয়ি খেলার মাধ্যমে। জানালার থাইটা অতিক্রম করে প্রস্তর বরাবর রোদ রুমে প্রবেশ করছে। বোঝা যাচ্ছে আজকে নিদারুণ রৌদ্রোজ্জ্বল একটা দিন। পুরো রুমটাতে কাঁচা সোনার মতো ভরে ভরে আলোর উপস্থিতিতে আধার যেন তার ল্যাজ গুটিয়ে পালিয়েছে। খানিকক্ষণ পরে ছোট্ট একটা চড়ুই পাখি ঠোঁট দিয়ে থাই গ্লাসে দুটো টোকা দিয়ে গেল। হয়তো সে বলে দিতে এসেছিল, উঠো, আর কত ঘুমাবে, দেখো কি সুন্দর সকাল। চোরের ঠক ঠক শব্দে রোদ চোখ খুলে তাকালো। আচমকা ওর দৃষ্টি আটকালো লাল বর্ণ একজোড়া চোখ আর মলিন একটা মুখের দিকে। আলোকে দেখে রোদ তড়িঘড়ি করে উঠে বসে ঢুকুচকে তাকালো। সকালবেলায় আলোর হয়েছেটা কি? কাঁদছে কেন? পরে ব্যথা পেয়েছে নাকি? এসব ভেবে রোদ আলোকে ভালোভাবে পরখ করে নিল, কিন্তু তেমন কিছু পেল না। আলো তখনও শান্ত দৃষ্টি নিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। চোখ নাকি মনের কথা বলে, তেমনই আলোর চোখ দুটোতে কিছু জানার আকুতি দেখা যাচ্ছে। রোদ ওর বৃদ্ধাঙ্গুল দিয়ে আলোর চোখ মুছে দিয়ে বলল, সকালবেলায় মুখের এই অবস্থা কেন? কোনো সমস্যা? আলো জবাবে উত্তর না দিয়ে ছল ছল চোখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। অর্থাৎ অনেক সমস্যা। রোদ ভ্রুকুচকে কিছু একটা ভেবে বলল,
আমি জানি আমাদের মধ্যে কিছু হয়নি। খবরদার আমার দিকে ভুলভাল কাজের আঙুল তুলবে না, নয়তো মেরে তক্তা বানিয়ে দিব। রোদের কথা শুনে আলুর চোখ বড় বড় হয়ে গেল। এসব সে কখন বলল? এই ছেলে এত বেশি বুঝে কেন? কালকে রাতে তেমন কিছু হলেও সে এতটা অবাক হতো না যতটা সে অবাক হয়েছে রোদের কথা শুনে। আলুর মনে কি চলছে বোঝার চেষ্টা করে রোদ ব্যর্থ হলো। তবে কিছু একটা হয়েছে নিশ্চিত। আজকে শুক্রবার বিধায় রোদের তাড়াহুড়ো নেই। এই জন্য সে পুরো কাহিনী জেনেই ছাড়বে। একটা মানুষ অযথা তো আর কাঁদে না। কিছু তো হয়েছে, সেটা কি? রোদ স্বাভাবিকভাবে ব্যাপারটা জানতে চাইল। আলু দাদিমা বলে 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। খারাপ স্বপ্ন দেখেছো? না, সত্যটা জেনে গেছি। কোন সত্য? যেটা আমার থেকে আপনি লুকিয়ে রেখেছিলেন। রোদের আর বুঝতে বাকি নেই আলু কিসের কথা বলছে। এটা হওয়ারই ছিল। আজ অথবা কাল আলুকে সত্যিটা সে জানাতো। এসব জানা ওর দরকার। আর কিছু কিছু জিনিস লুকানো যায় না, যেমন সত্য কথা। না চাইলেও সেটা একদিন সঠিক সময়ে ধরা দেয়, 2 দিন আগে আর পরে। তাই আলো জেনে গেছে দেখে রোদ একদম স্বাভাবিক থাকলো। হাবভাব এমন যেন এটা সামান্য ব্যাপার। ওদের কারো মুখে কথা নেই। ব্যাপারটা আলোকে স্পষ্টভাবে বোঝাতে রোদ আগে মুখ খুলল। জানি কষ্ট হচ্ছে তোমার, তবু সত্যিটা তোমাকে মেনে নিতে হবে। শোনো, প্রতিটা মানুষের মধ্যে 2টো সত্তা থাকে, ভালো আর খারাপ। এটা সবার মধ্যেই বিদ্যমান। তবে একটা মানুষ 2টো সত্তাকে একসাথে দৃশ্যমান করতে পারে না। সময় বুঝে তার সত্তাগুলোর রূপ দৃশ্যমান করে। বিশেষ করে স্বার্থে টান লাগলে খারাপ রূপটা আগে বেরিয়ে আসে, তখন চেনা যায় ওই মানুষটাকে। তোমার দাদিমার সঙ্গেও তাই ঘটেছে। এজন্য ওনার রাস্তা থেকে মনকে সরিয়ে ফেলেছে, যাতে মন সমস্যা সৃষ্টি করতে না পারে। এটা নির্মম সত্য। আর মকবুল, সে হচ্ছে নিঃস্বার্থ একজন প্রেমিক, অথচ দেখো তার পরিণতি কতটা হৃদয় বিদারক। সারা রাত কান্নার ফলে আলো আর কাঁদতে পারছে না, তবু নীরবে অশ্রু ছড়িয়ে যাচ্ছে। বেহায়া চোখ দুটো আজ বড্ড অবাধ্য। হৃদয়টা জ্বলছে বিধায় আপনি অশ্রু ছড়ছে। আসলে কি তাই? কি জানি, হবে হয়তো। আলো চুপ করে রোদের পাশে শুয়ে পড়ল। মাথা ঘুরছে, মস্তিষ্কটাও অকেজো লাগছে। নিজের জীবনটাকে ওর ভাসমান কচুরি পানার মতো লাগছে, যার না আছে পিছু টান আর না স্থায়ী ঠিকানা। নদীর ব্যাপরোয়া স্রোতের টানে যতক্ষণ ভেসে যাওয়া যায়। বাঁচতে হলে ভাসতে হবে, ঠিক কষ্টের সাগরে ভাসা মানব জাতির মতো। রোদ আলোর মাথার নিচে বালিশ দিয়ে অস্ত্র মুছিয়ে দিল। আলো চুপ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। এমনটা তো না হলেও পারত, তাহলে কেন হলো? জীবনের সমীকরণটা দিন দিন যেন জটিল হতেই আছে। কবে থামবে এসব? তখন রোদ আলোর কপালে আদর দিয়ে বলল, আছি তো আমি। এই কথা শুনে আলো রোদের হাতটা আঁকড়ে ধরে শব্দ করে কাটতে লাগলো। বৃষ্টির রাতে বাথরুমে যাওয়ার প্রয়োজনটা কেন জানি বেড়ে যায়। কি কারণে? এই সমীকরণটা আদৌ কেউ মিলেছে নাকি তা জানা নেই। তোর মধ্যে বাথরুমটা যদি দূরে হয় তাহলে তো কথাই নেই। প্রকৃতির ডাকে দূরের বাথরুমে যাওয়া যে কি বিরক্তিকর, যারা যায় তারাই বোঝে। আজ সন্ধ্যার পরপরই বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে ঝমঝম শব্দ করে বৃষ্টি যেন নৃত্য শুরু করেছে। নিদারুণ তার নাচন ভঙ্গি। বাইরেও বইছে শরীর শিউরে ওঠা শীতল বাতাস। পানির ছাপটায় গাছগুলো যেন তাদের গ্লানি মুছতে মগ্ন। পাতাগুলো নড়ে চড়ে আজ বৃষ্টি উপভোগে নিমজ্জিত। এই বৃষ্টিতে শালাযুক্ত উঠোনে নামা মুশকিল। একবার পা পিছলে পড়লে নিজের না, বাবারও নাম ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই সঠিক প্রমাণ পেতে অবশ্য পড়ে গিয়ে দেখাটা শ্রেয়। এতে টাটকা প্রমাণ পাওয়া যাবে আর নিশ্চিত হওয়া যাবে কার কোমরের জয়েন্ট ঠিক কতটা মজবুত। পাশের পচা ডোবা থেকে কুলা ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। চলতি কথায় আছে, ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়। এত বৃষ্টির মধ্যেও ব্যাঙ এক নাগারে ডেকেই চলেছে। অর্থাৎ ব্যাঙের আরো বৃষ্টি চাই। এত বৃষ্টি চাই যে গোসলের জন্য পুকুর নয়, বরং রুমের মেঝেতেই গোসলটা সারা যায়। নয়তো ব্যাঙ চাচ্ছে মানব জাতি ওদের মতোই পানিতে বসবাস শুরু করুক, তাদের সকল কর্ম পানিতেই সম্পূর্ণ করুক। নতুবা হাতছাড়া ব্যাঙ সবাইকে ডুবে মারার ফোন দিয়ে এটেছে। এজন্য এত বৃষ্টিতেও তার হচ্ছে না। আকাশের গম্ভীর অবস্থা দেখেও মনে হচ্ছে ব্যাঙের খ্যাঙর খ্যাঙর ডাক শুনে আকাশ খুশিতে গদ গদ হয়ে অঝরে বৃষ্টি ঝরাচ্ছে, যেন দৃঢ় প্রতিজ্ঞা করেছে মানব জাতির বৃষ্টি নিয়ে ন্যাকামি করার ভাব ছুটিয়ে ছাড়বে। মেঘের গর্জনে বুকটা দুরু দুরু কাঁপছে, এমন হাব ভাব যেন চালা ভ্যাত করে এই রুমিয়ে আকাশ ভেঙে পড়বে। উফ, কি যে জ্বালা! তবে এমন মুহূর্তে প্রিয় মানুষটার সঙ্গ পেলে মন্দ হয় না।
প্রিয় মানুষটার বুকে পিঠ থেকে বৃষ্টি দেখাটাও যেন সার্থক। যদিও প্রায় মেয়েদের আলাদা ইচ্ছে, আর এমন সুখময় বৃষ্টি বিলাস কে না চায়। এত সুন্দর কিছু ভাবনার মধ্যেও প্রকৃতির ডাক আবারও ব্যাগরা বাঁধালো। মন আর থাকতে না পেরে পা টিপে বাথরুমের দিকে ছুটল। ওর পরনে কমলা রঙের থামিটা ভিজে জবজব হয়ে গেল। বৃষ্টির যে তেজ ভেজাটা যদিও স্বাভাবিক, এছাড়া কি আর করার। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।